যেই ক্ষমতায় যায় মানে লুটপাট করে তারা সমস্ত কিছু দখল করতে চায়, একটা জুয়া খেলার মতো উইনার্স টেকস অল। যে দলকে ৩ মাসের জন্য নির্বাচন পরিচালনার সময় সে একটা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে থাকবে তাকে বিশ্বাস করি না, কিন্তু তাকে ৫ বছরের জন্য তাহলে আমরা বিশ্বাস করছি কেন? সমস্যা সংকট আসলে এই জায়গায় যে আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে খুব সুষ্ঠু, কিন্তু সেটা তো হয় না, সেই বাস্তবতা নাই। প্রিয় দর্শক, টিবিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। আমাদের সাথে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন তরুণ প্রজন্মের দুজন রাজনীতিবিদ। আমরা নির্বাচনী সংস্কার, চলমান রাজনীতি, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তার আগে আসুন আমরা পরিচিত হই আমাদের দুজন অতিথির সঙ্গে। আমার ডান পাশে আছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। আমার বাম পাশে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এবং আবুল হাসান রুবেল, আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনারা কেমন আছেন দুজন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন আশা করি। আমরা আলোচনাটা শুরু করতে চাই, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় হয়েছে, এখান থেকে আলোচনাটা শুরু করতে চাই। সব রাজনৈতিক দল সবাই এটাকে স্বাগত জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে, গণতন্ত্রের আবার সূচনা হচ্ছে, এরকম কথাবার্তা বলছে। আমরা একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখতে চাই যে এই তত্ত্বাবধায়ক সরকার, একটা রাজনৈতিক দল ৫ বছর দেশ পরিচালনা করছে, 5টা বাজেট বাস্তবায়ন করছে, কিন্তু যখন নির্বাচন প্রসঙ্গ আসছে তখন তার উপর আস্থা নাই, তাকে বিশ্বাস করা যায় না। কেন? আমি শুরু করব নাকি আপনি শুরু করবেন নাকি সে শুরু করবেন? এটা কি রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক দলগুলোর আমাদের দেশে যে ব্যবস্থা গড়ে উঠেছে এটার সামগ্রিক ব্যর্থতা কিনা? ধন্যবাদ। আমি শুরু করি। প্রথমত এটা হচ্ছে আসলে আমরা অনেক আগে থেকে এই কথাটা বলে এসেছিলাম যে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে যে হাজির হলো এর পেছনে আছে দুইটা প্রধানত কারণ। একটা হচ্ছে এখানকার অর্থনীতির যে লুটপাটতন্ত্র, এবং যেই ক্ষমতায় যায় মানে লুটপাট করে তারা সমস্ত কিছু দখল করতে চায়, একটা জুয়া খেলার মতো উইনার্স টেকস অল, এই যে সংস্কৃতি, এটা। অন্যদিকে একটা পলিটিক্যাল কালচারে দেখা যাচ্ছে যে কেউ কাউকে বিশ্বাস করে না, এবং বিশ্বাস না করার জায়গাটা এমন একটা জায়গায় পৌঁছে যায় যে আসলে পরস্পরকে নিশ্চিহ্ন করার রাজনীতি পর্যন্ত এটা পৌঁছে যায়। ফলে একটা নির্বাচন যেটা আসলে একটা ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা আসলে চালাতে পারছে না। ফলে এটা আসলে এই রাষ্ট্র ব্যবস্থার ভেতরে যে গণতান্ত্রিকীকরণের ঘটনাটি ঘটেনি তারই একটা প্রকাশ। কিন্তু এই যে ঘটনাটি ঘটেনি তার একটা প্রকাশ হিসেবে যেহেতু এটা আসছে, অ্যাটলিস্ট মানে একটা নির্বাচনটা সুষ্ঠু হোক, এই অবস্থা হিসেবে আমরা এটা মেনে নিয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট নির্বাচনটা এবং এটা না থাকায় কি হয়, গত 3টা নির্বাচনে আমরা দেখেছি। তো আমরা যেটা আশা করি যে এখন তো আমরা একটা জুলাই অভ্যুত্থানের পরে একটা সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে অনেক ধরনের মানে ব্যবস্থা নিয়েছি, সেটার পরে পরবর্তীকালে বিশেষত নির্বাচন কমিশনকে মানে স্বাধীন করার ব্যাপারে, এবং সরকার বিরোধী দল মিলিয়ে নির্বাচন কমিশন হবে, এই জায়গায় যেহেতু তৈরি করা হয়েছে, পরবর্তীতে আস্তে আস্তে এটার প্রয়োজনীয়তা হয়তো ফুরিয়ে যাবে, আমরা এটা আশা করি। রাশেদ খান, আপনার সাথে আমার সম্পূরক আরেকটা প্রশ্ন আছে। তাহলে রুবেল যেটা বললেন, যে দলকে ৩ মাসের জন্য নির্বাচন পরিচালনার সময় সে একটা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে থাকবে তাকে বিশ্বাস করি না, কিন্তু তাকে ৫ বছরের জন্য তাহলে আমরা বিশ্বাস করছি কেন? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। গতকাল নির্বাচন কমিশনের সাথে আমাদের বৈঠক ছিল, সেখানে একজন নির্বাচন কমিশনার বলছেন যে আমাদের দেশের জন্য আসলে দলীয় সরকারের অধীনে নির্বাচন এটা আসলে ভালো না। তিনি আবার উত্তর দিলেন যে আমরা আসলে ওই ধরনের মানুষ না। ঠিক আমি তার ভাষায় বলতে চাই, মানুষ হিসেবে আসলে আমরা ভালো না, আমাদের অনেক সমস্যা আছে। আমরা আসলে মানে সামনে খুব মিষ্টি কথা, ভালো কথা বলতে পছন্দ করি, আমরা সামনে সংস্কারের আলাপ দেব, আর ভিতরে গিয়ে বলবো আরে কিসের সংস্কার দিয়ে কী হবে, দেশের মানুষ কি সংস্কার বোঝে? তো সমস্যা সংকট আসলে এই জায়গায় যে আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে খুব সুষ্ঠু, কিন্তু সেটা তো হয় না, সেই বাস্তবতা নাই। আমরা দেখেছি যে হাসিনা দলীয় সরকার অধীনে কী ধরনের নির্বাচন করে। হাসিনা গণতন্ত্রের কথা বলতো এবং বলতো যে আমার অধীনে সেরা নির্বাচন হবে, কিন্তু আমরা দেখেছি যে ইতিহাসে সব থেকে জঘন্য নির্বাচন। তবে আমরা মন্দের ভালো দেখেছি যে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো ওই ধরনের প্রশ্ন তোলে নাই। এই জন্য আবারও যেহেতু আজকে রায়ের মাধ্যমে এই ব্যবস্থা ফিরে আসলো, আমরা এটাকে ওয়েলকাম জানাই এবং এর কোনো বিকল্প নাই।
আর আপনি যে প্রশ্ন করলেন যে সরকার তিনি 5টা বাজেট করেন, আমরা তাকে মেনে নিই, ভোট দিয়ে নির্বাচন করি, আবার তার অধীনে আমরা নির্বাচনটা কেন আসলে আস্থা রাখতে পারি না। এর মূল সংকটটা হলো যে আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। আমরা মনে করি ঠিক আছে ভোট দিয়ে তোমাকে নির্বাচিত করেছি, দেশ তো চালাইতে হবে, সুতরাং তুমি চালাও, কিন্তু তুমি যদি আবার নির্বাচন দাও তুমিও হাসিনা হবা। এই জন্য মূলত কেউ কাউকে আসলে এই ধরনের বিশ্বাস না করার কারণে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা। এই যে বিশ্বাস না করার কারণে হয়েছে, তাহলে 5 বছর যখন দেশ পরিচালনা করছে তখন কি সেই সরকারকে আমরা বিশ্বাস করি যে জনগণের যে অর্থ সেটা সদ্ব্যবহার হচ্ছে কিনা, লুটপাট হচ্ছে কিনা, দুর্নীতি হচ্ছে কিনা, স্বচ্ছতা আছে কিনা, যে কাজে ব্যয় করার কথা সেই ব্যয় করছে কিনা? না, আমি মনে করি যে এইটা মানে একটু যোগ করি যে আসলে এটা আসলে একটা গভীরতর সমস্যার একটা প্রকাশ। মানে ধরেন একটা গভীরতর সমস্যাটা কি, আমাদের এখানে অর্থনীতিটা এখনো পর্যন্ত আসলে লুটপাটের অর্থনীতি। এখনো পর্যন্ত এখানে একটা উৎপাদনশীল অর্থনীতির বিকাশ ঘটে নাই। এখানে মানে একটা উৎপাদনশীল অর্থনীতিতে কি হয়, যদি আপনি ক্ষমতায় নাও থাকেন তারপরেও আপনি একটা উৎপাদনশীল অর্থনীতিতে থাকলে আসলে আপনি কোনো না কোনোভাবে আসলে সারভাইভ করবেন। লুটপাটতন্ত্র কি করে, যে আপনি ক্ষমতায় নাই মানে আপনি হচ্ছে পুরোটা আসলে এই মানে ফিল্ড থেকে আউট। এটা তো আসলে ঘটনা। এই কারণে কি কেউ ক্ষমতা থেকে যেতে চায় না? এই জন্যই কেউ ক্ষমতা ছাড়তে চায় না, যে ক্ষমতায় নাই মানে ও হচ্ছে সমস্ত কিছু থেকে আউট। ফলে এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে পলিটিক্যাল কালচারটা বাংলাদেশে তৈরি হওয়ার কিন্তু একটা সুযোগ হয়েছিল 90-এর পরে। 90-এর পরে ধরেন 91-এ ভালো নির্বাচন আমরা যা দেখেছি তার ভেতরে সবচেয়ে ভালো যদি আমাদের জীবদ্দশায় বলেন তাহলে 91-এর নির্বাচন একটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, যেটা আমরা সবাই মনে করেছি যে ভালো নির্বাচন হয়েছে। কিন্তু সেই নির্বাচনের পরে কি হলো, পলিটিক্যাল কালচারে ওই যে ধরেন 3 দলীয় জোটের রূপরেখা ছিল, সেই রূপরেখা বলা ছিল যে আমরা আসলে এটা সবাই মেনে নিব নির্বাচনের রায়, এবং নির্বাচনের রায় মেনে নিয়ে আমরা একটা পরস্পরের সহযোগিতামূলক জায়গায় বাংলাদেশকে সামনে অগ্রগতির দিকে নিয়ে যাব। শেখ হাসিনা কি করলেন, শেখ হাসিনা করলেন হচ্ছে যে প্রথমেই নির্বাচনের পরে বললেন এই সরকারকে একদিনও আমি শান্তিতে থাকতে দিব না। এই যে মানে জায়গাটা তৈরি হলো, ফলে কালচারটা প্রথমে কিন্তু আসলে ধ্বংস হয়ে গেল। প্রথমে এই 3 জোটের রূপরেখা আসলে নাই হয়ে গেল, এবং এই যে কালচারটা তৈরি হওয়ার যে সুযোগ সেটা আসলে তখন আমরা হারিয়েছি। এখন এরপরে আমরা দেখছি যে আসলে সমস্যার গভীরতা আরও বেশি। বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে দুর্নীতির জায়গা, সমস্ত জায়গায় একটা সমস্যা। তারপরে আমরা আসলাম আচ্ছা ঠিক আছে রাষ্ট্র ব্যবস্থার মেরামত করতে হবে, সংস্কার করতে হবে। এখন এইটার সুযোগ এখন আমাদের সামনে এসছে, সেটাও যদি আমরা না কাজে লাগাতে পারি তাহলে তো বাংলাদেশের এই রোগের কোনো ওষুধ নাই, মানে এই রোগের কোনো ওষুধ নাই জায়গায় আমরা পৌঁছাবো। আর যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশ একটা নতুন জায়গায় যাবে। এই দুইয়ের ভেতরে আমাদের এখন একটা যে কোনো একটা বেছে নিতে হবে। যদি করতে পারি, আমরা কি সেটা করতে পারছি? দেখেন আমাদের হাতে অনেকগুলো সুযোগ এসেছে, কিন্তু আসলে আমরা সুযোগগুলো কাজে লাগাইনি। ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে যে আন্দোলন, এবং তারপরে মনে হয়েছিল যে বাংলাদেশ হয়তো একটি গণতান্ত্রিক যাত্রায় যাবে, কিন্তু কিভাবে আসলে বাংলাদেশের সেই গণতান্ত্রিক যাত্রাকে রহিত করেছে ভারত, যেটা আসলে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার বইতে কিন্তু লিখে গেছে যে কিভাবে আসলে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়। এরপরে রুবেল ভাই যেটি বললেন যে 90-এর পরে আমাদের হাতে আরেকবার সুযোগ আসলো, সেই সুযোগটা আবার আমরা কাজে লাগাইনি। একদিকে আপনার পরবর্তীতে আপনার বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ লাগাতার হরতাল করলো, দেশ চালাইতে দিবে না, নানান হুমকি ধামকি। আবার যতটুকু কমিটমেন্ট আপনার রাখা হয়েছিল এটাও কিন্তু আসলে বাস্তবায়ন করা যায়নি। এরপর 71-এর পরে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ গঠন করা, জাতি হিসেবে আমাদেরকে সভ্য জাতিতে পরিণত করা, সেই সুযোগটা আমার কাছে মনে হয় যে 71-এর পরে আসলো। এখন 71-এর পরে আমাদের যারা মহানায়ক মহামানব ছিল তারা আসলে ওই গণতন্ত্রে বিশ্বাস করলো না। যারা সবসময় পাকিস্তান আমলে আইয়ুব খান ইয়াহিয়া খানের বিরুদ্ধে সবসময় গণতন্ত্রের কথা বলল, নতুন রাষ্ট্রের কথা বলল, সাম্যের কথা বলল, মানবিক মর্যাদার কথা বলল, এরাই আবার পরবর্তীতে যখন ক্ষমতায় গেল বা যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলাম, সেই স্বাধীন রাষ্ট্রে সাম্য, মানবিক মর্যাদার সামাজিক সুবিচার আসলে বাস্তবায়ন করা যায়নি। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এটা তো বাস্তব। এখন এই জন্য আমার কাছে সন্দেহ সংশয়, সেটা হলো অতীতে আমরা কখনোই পারি নাই, এখন 24-এ কি পারবো? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সকলের পছন্দের, আমরা তাকে আসলে সরকার প্রধান হিসেবে যতটা না পছন্দ করি, ভালোবাসি, গর্ব করি, তার থেকে তিনি একজন নোবেল বিজয়ী হিসেবে আমরা তাকে নিয়ে গর্ববোধ করি যে বাংলাদেশের একজন ব্যক্তিত্ব যিনি আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে সবসময় পরিচয় করিয়ে দিচ্ছে। এখন এই ব্যক্তি যখন আসলে দায়িত্বে আসলো, আমরা দায়িত্বে আসার পরে কি দেখলাম যে 15টা মাসে আমরা 15টা ভালো কোনো সংস্কার আমি আসলে দেখছি না। আমি দেখছি যে আওয়ামী লীগের আমলে যে ধরনের ঘুষ খাওয়া, দুর্নীতি, তদবির বাণিজ্য, অন্যায়, অপরাধ, চাঁদাবাজি,
সব কিছু ছিল, ঠিক একইভাবে এখনও কিন্তু সেগুলোই রয়েছে। আমরা আস্থা বিশ্বাস রেখেছিলাম যে ওই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলাবে। এখন 16 বছরে শেখ হাসিনা যেটা তৈরি করলো সেটাকে তো নির্মূল করা আমাদের দায়িত্ব ছিল, যাতে করে এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম না হয়, সুযোগটা না থাকে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো সেই কাজগুলো করতে পারেনি। একজন ফ্যাসিবাদের পতন ঘটেছে, কিন্তু ফ্যাসিবাদী সিস্টেম কাঠামো যেটা আপনি বলতে চাচ্ছেন সেটা এখনো সবকিছু বহাল তবিয়তে। আমি যদি একটু বলি, দেখেন আপনি সচিবালয়ে যান, সেখানে এখনো পর্যন্ত তদবির বাণিজ্য, টেন্ডারটা কে পাবে, কিভাবে হবে, এগুলো সচিবরা নিয়ন্ত্রণ করে। 10% কমিশন, 5% কমিশন, এবং এই যে উপদেষ্টাদের বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগের কমতি নাই, তাদের এপিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এখন গণ অভ্যুত্থানের সরকারের যিনি আপনার প্রধান, তার বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ, এবং তিনিও বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় ভাগিয়ে নিয়েছে, তার আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় সেট আপ করা। এবং এই বক্তব্য আমার না, গণ অভ্যুত্থানের নায়করা হাসনাত আবদুল্লাহ নিজেই বক্তব্য দিয়েছে। আমাদের দেশে দেখেন এই গণ অভ্যুত্থানের পরে সব থেকে পরিবর্তন দুইটা জায়গায় দরকার ছিল, এক শিক্ষা এবং চিকিৎসা। ঢাকা মেডিকেলে যদি আপনি যান, এটা কি হাসপাতাল মনে হয়? আমার কাছে মনে হয় যে জেলখানার থেকেও খারাপ অবস্থা। আপনার ফ্লোরে ফ্লোরে রোগীরা সিঁড়ির নিচে, মানে কি একটা অবস্থা। একটা বাংলাদেশের সব থেকে বড় মেডিকেলের এই অবস্থা, অথচ আমাদের এই আপনার যিনি স্বাস্থ্য উপদেষ্টা তিনি চিকিৎসার জন্য আপনার সিঙ্গাপুরে যাচ্ছেন, পৃথিবীর অন্যান্য দেশে যাচ্ছে আমাদের অন্যান্য উপদেষ্টারা। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি তাদেরকে আস্থা নেই। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি তাদের তো আস্থা নাই, বরং আমরা এই মহানায়ক উপদেষ্টা পরিষদে যারা আছে তারা সবসময় তো বড় বড় কথা বলেছে, বিভিন্ন সামাজিক কাজ করেছে, এনজিও কাজ করেছে, তারা সবসময় এদেশের জনগণকে স্বপ্ন দেখিয়েছে, এবং যে সরকারই যখন এসেছে সেই সরকারের সমালোচনা করেছে। অথচ তারা দায়িত্ব পাওয়ার পরেও শিক্ষা ব্যবস্থার ন্যূনতম পরিবর্তন হয়েছে। যিনি এখন শিক্ষা উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন মানবাধিকার কর্মী, একজন এনজিও ব্যক্তিত্ব, তিনি শিক্ষা ব্যবস্থার কতটুকু পরিবর্তন করতে পেরেছেন। এই জন্য আমার আসলে কারোর উপর আর আস্থা তৈরি হয় না যে এই সরকার পারলো না, আগামীতে যে আসবে সে কতটুকু ভালো পারবে। তারপরেও আমরা যদি সবাই মিলে আসলে আগামীতে যে আসুক না কেন সহযোগিতা করি, তাহলে হয়তো দেশটা আগের থেকে কিছুটা ভালো করতে পারবে। কিন্তু আমার কাছে মনে হয় যে ওই যে আমরা স্বপ্ন দেখেছিলাম নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ মানে কি চাঁদাবাজি, নতুন বাংলাদেশ মানে কি দুর্নীতি, নতুন বাংলাদেশ মানে কি 16 বছরের শেখ হাসিনা যেটা তৈরি করেছিল সেই অবস্থার বহাল রাখা। আমি একটা তথ্য দিই আপনাকে, আমি অনেক উপদেষ্টা, অনেক সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলেছি। তাদের ভাষ্য এরকম ছিল যে 16 বছর ধরে বিএনপি জামাতের যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে যদি এখন আমরা ফিরিয়ে আনি, তাহলে এরা বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করবে। সুতরাং আওয়ামী লীগের যারা আছে এদেরকে ভয় দেখিয়ে কাজ করাও। এই যে ভয় দেখিয়ে কাজ করাও, এই জিনিসটা তাদের ভিতরে এক ধরনের তৈরি হয়েছে, এবং তারা আওয়ামী লীগকে এইভাবে আসলে টিকিয়ে রেখেছে, আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তারা, এবং সেই ফ্যাসিবাদকে সর্বোপরি তারা টিকিয়ে রেখেছে। আপনার অবজারভেশন কি? আমি একটু মানে এটাকে যদি স্ট্রাকচারালি দেখি, যদি একটা হচ্ছে ধরেন আপনি কিছু আইন পরিবর্তন করলেন, সংবিধান পরিবর্তন করলেন, এর ভিতর দিয়ে আসলে সমস্ত কিছু পরিবর্তিত হয়ে যাবে না। একটা জিনিস হবে যে আচ্ছা আইনিভাবে আপনি এটার ব্যবহার করতে পারবেন না। আচ্ছা আপনি এটা বাস্তবায়ন করবেন কিভাবে? আপনি বাস্তবায়ন করবেন আমলাতন্ত্র দিয়ে, আপনি বাস্তবায়ন করবেন মানে পুলিশ অন্যান্য যে বাহিনীগুলো আছে সেগুলোর দিয়ে। সেগুলোর কি কোনো সংস্কার হয়েছে? আমলাতন্ত্রে পরিস্থিতি এমন যে 9 দিনে 3 প্রমোশন, মানে এবং যারা আসলে দেখা যাচ্ছে যে দাবি করছেন প্রমোশন, তারা আসলে অনেকের ডিউ না এরকম লোকও আসলে প্রমোশন নিয়ে যাচ্ছে। ধরেন পুলিশের যে ভূমিকা 24-এর গণ অভ্যুত্থানে, তারপরে যে পুলিশে একটা পুরোপুরিভাবে তো আসলে আপনার মানে এটাকে বলা হচ্ছে ঝাড়াই বাছাই এবং বিপুল পরিমাণে আসলে মানে একটা নিয়োগ দেওয়া দরকার ছিল, এবং এইখানে এখনো পর্যন্ত পুলিশ কিন্তু অ্যাক্টিভ না। মানে আপনি আমলাতন্ত্রের কথা বলছেন, পুলিশ প্রশাসনের কথা বলছেন, আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে কি গণতন্ত্রের হীনতার যে বড় অভিযোগ ছিল, যে দলগুলোর ভিতরে গণতন্ত্রের চর্চা হয় না বড় দলগুলোর ভিতরে, সেখানে কি কোনো পরিবর্তনের কোনো আলামত লক্ষণ দেখতে পাচ্ছেন? মানে এই দুটো আমি বললাম যে এটা হচ্ছে ধরেন আপনার ব্যবস্থাটার ভেতরে ধরেন একটা হচ্ছে আপনি আইনি দিক পরিবর্তন করলেন, আর একটা হচ্ছে যে এই যে এরা যারা আপনি আইনগুলো বাস্তবায়ন করবেন কাকে দিয়ে সেটার একটা পরিবর্তন। রাজনৈতিক দলগুলোই তো আবার এই যে এইটা ক্ষমতায় যাবে কে? রাজনৈতিক দলগুলো, তারা এই যে এদেরকে চালানোর কথা। দলগুলো যদি গণতান্ত্রিক না হয়, তাহলে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক করার জন্য আসলে কোনো ধরনের সংস্কারের কি কোনো প্রস্তাব আছে? মানে ধরেন এখানে ছিল না। মানে ধরেন আমরা এত কিছু ভাবলাম, আমরা নিজেরা এটা অনেকবার কথা বলেছি, একটা জিনিস হয়েছে, সেটা কি যে আসলে পার্লামেন্টে নিজের দলের বিপক্ষে ভোট দিতে পারবেন এমপিরা, এটার একটা জায়গা হয়েছে। এর বাইরে আসলে দলগুলোর ভেতরে কোনো ধরনের হাত দেওয়া হয় না। ভোট দিবে কিনা সেটা আমার মনে হয় এটা কালচারের ব্যাপার। ভোট দিলে নমিনেশন পাবে, আমার মনে হয় কালচারের ব্যাপার। কালচারটা যখন তৈরি হবে, সেই কালচারটা মানে সেটা তৈরি হওয়ার জন্য আসলে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। এটা একদিনে হয়ে যাবে এটা আমি মনে করি না। প্রথমত হচ্ছে এর কালচার আসলে যখন তৈরি হয়ে যাবে, মানে ধরেন 2 জন কথা বলা শুরু করলো, তখন কিন্তু আরো 2 জন আসলে
তার এলাকায় গিয়ে প্রশ্নের সম্মুখীন হবেন। মানে যদি এরকম পরিস্থিতিটা আমরা দেখি যে না হলে পরে তারা মানে পাবেন কি পাবেন না, গণতন্ত্র কিভাবে চর্চিত হবে কি হবে না, এই সমস্ত জায়গায়ও কিন্তু আসলে প্রশ্ন আসবে। জনগণের হাতে পাওয়ার থাকতে হবে। আমার কথা হচ্ছে জনগণের হাতে যদি পাওয়ার না থাকে তাহলে আসলে আপনি কোনো রাজনৈতিক দলকে পরিবর্তন করতে পারবেন না। আপনার যদি এজেন্ডা ভিত্তিক রাজনীতি করতে হয় আপনাকে, যে আপনি জনগণের জন্য কি করবেন, এই জায়গায় যদি রাজনীতিকে নিয়ে যেতে আমরা পারি তাইলে আসলে এটা সম্ভব, আদারওয়াইজ এটা আসলে সম্ভব না। এখন যেভাবে চলছে সেভাবে তখন চলতে থাকবে। এইখানে আরেকটা জিনিস আমি বলি যে ধরেন রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক করার বিষয়ে ১/১১-তে একটা চেষ্টা হলো, ধরেন সেই চেষ্টাটা ফেল করলো কেন? সেই চেষ্টাটার কারণ হলো আপনি রাজনীতি বন্ধ রেখে রাজনীতির ভিতরে পরিবর্তন করবেন কিভাবে? রাজনীতির সমস্ত কিছু বন্ধ, তারপরে আপনি কয়েকজনকে নিয়ে আসেন সামনে, পদ্ধতি ভুল। হ্যাঁ, পদ্ধতি ভুল। ফলে রাজনীতি পরিবর্তন করতে হলে রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে এই চর্চাটা আসতে হবে। এবং এখানে আরেকটা বিষয়ও আছে যে ধরেন মানে পাওয়ারের জায়গায় আমরা একটা করেছি, যেটা সবাই আমরা অ্যাগ্রিড, যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ফলে কোনো না কোনো ফর্মে পাওয়ারে কিন্তু আসলে যে দলই থাকুক তার আসলে নতুন নেতৃত্ব আনতেই হবে। ফলে এই সমস্ত জায়গায় কিছু কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর ভিতরে যেটা আমরা বলছিলাম, গণতন্ত্রের চর্চা, রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয় তাহলে সংবিধান সংশোধন করলাম, আরও 2টা ভালো আইন করলাম, সেটা কি আসলে কাজে লাগবে? দেখেন, আমরা তো মোটামুটি নতুন দল হলেও অনেকটা পুরাতন, তাই না? দীর্ঘ সময় আমরা লড়াই সংগ্রাম করেছি। কিন্তু এখন এই মুহূর্তে যারা আসলে নতুন দল গঠন করেছে, আমি যদি তাদের বিশ্লেষণ একটু করি, যেমন এনসিপি নতুন একটি দল। এখন এনসিপি তারা দল গঠন করার জন্য একজন উপদেষ্টাকে পদত্যাগ করাইলো এবং তাদের ভাষ্য যে নাহিদ ইসলাম ছাড়া দল গঠন করলে এই দলটা আসলে জনগণ গ্রহণ করবে না। অর্থাৎ গণ অভ্যুত্থানে যিনি এক দফার ঘোষণা দিয়েছেন সেই গণ অভ্যুত্থানের পোস্টার বয় তাকে লাগবে। অর্থাৎ এই যে বাংলাদেশ বলেন বা আমাদের এই অঞ্চলের রাজনীতি, সেটা হলো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি। এখন এই ব্যক্তির বাইরে গিয়ে রাজনীতি দাঁড় করানো সবাই মনে করে কঠিন, যে কারণে এনসিপির মতন নতুন দল যারা সবসময় সংস্কারের কথা বলছে, বিচারের কথা বলছে, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, তারাও দেখেন ওই ব্যক্তি নির্ভরতার দিকে ছুটে চললো। তা আপনি অন্যদেরকে কীভাবে পরিবর্তন করবেন? এরপরে আপনি ১/১১-র কথা বললেন যে সেখানে এক ধরনের পরিবর্তনের তারা চেষ্টা করেছে। এখন পরিবর্তনটা কি? কাউকে জেলে নিয়ে, কারোর বিরুদ্ধে আপনার অভিযোগ দিয়ে, কাউকে আপনার গ্রেপ্তার করে, কাউকে ভয় দেখিয়ে পরিবর্তন তো হয় না। আপনি যদি মনে করেন যে বাংলাদেশে বড় 2টা দলের ভিতরে পরিবর্তন দরকার, আপনি প্রস্তাবনা দিতে পারতেন, বা আরও সব দলের ভিতরে রাজনীতির সংস্কৃতি পরিবর্তন করা দরকার, প্রস্তাবনা দিতে পারতেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার কি সেই কাজটা করেছে, উদ্যোগ নিয়েছে? কখনো তারা বিএনপির দিকে কিছুটা হেলেছে, কখনো জামাতের দিকে, কখনো এনসিপির দিকে, কখনো মনে করেন গণ অধিকার পরিষদের দিকে, কখনো গণসংহতির দিকে। মানে যখন যাকে প্রয়োজন হয়েছে তাকে তেল দিয়েছে। মানে অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা করেছে। এখন তাদের দায়িত্ব ছিল যে আমাদের দলগুলোর ভিতরে এক ধরনের সম্পর্ক উন্নয়ন করা। আপনি দেখেন এই সরকার সবসময় 3টা দলকে গুরুত্ব দিয়েছে, তাহলে বাকি দলগুলো সরকারকে কেন সহযোগিতা করবে? আপনি জাতিসংঘ সফরে যাচ্ছেন, 3টা দলকে নিয়ে গেলেন। এখন গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিব ভাই, আমরা তো সেই বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় থেকে দেখছি যে সে আন্দোলন করছে, ক্যাম্পাসে মুভমেন্ট করছে। তাহলে তার মতন মানুষকে আপনি নেতা মনে করেন না, তার মতন মানুষকে আপনি গণ অভ্যুত্থানের নায়ক মনে করেন না। আপনি মনে করেন যে এই 3টা দলকে আমার গুরুত্ব দিতে হবে। তো ঠিক আছে, বিএনপি বড় দল হিসেবে তারা ক্ষমতায় ছিল, তাদের পরামর্শ সরকার নিতে পারে। আপনি আরও 2টা দলকে সমানভাবে গুরুত্ব দিলেন, তাহলে বাকি এই যে বৈষম্য তো আপনিই সৃষ্টি করলেন, তাই না? অর্থাৎ যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের উত্থান, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে এই সরকারের উত্থান, এই সরকার তো নিজেই যেখানে আসলে বৈষম্য দূর করতে সক্ষম হয়নি, সেখানে আমি এই জন্যই বলছি যে সরকার নিজেই তার পরিবর্তন করতে পারে নাই। সরকারের আচরণের সমস্যা ছিল, সেই জায়গায় আমাদের আচরণ তো আগের মতন থাকা খুব স্বাভাবিক, তাই না? অর্থাৎ আমাদেরকে ভালো বানানোর জন্য আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম সে আমাদেরকে ভালো বানানো দূরে থাক, আমাদেরকে ব্যবহার করা, আমাদেরকে খারাপ করা, আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করা, এই কাজগুলো সরকার করেছে, যে কারণে কোনো পরিবর্তন আমি দেখছি না। আর দলগুলোর ব্যাপারে যেটি বললেন যে দলগুলোর মধ্যে গণতন্ত্র, আসলে এই বাংলাদেশে যারা গণতন্ত্রের কথা বলছে, আমি তাদের কথাই বলি, তাদের ভিতরে গণতন্ত্র আছে? তারা কতদিন কাউন্সিল করে না? তাদের কেন ইসলামিক দলগুলোকে আপনি দেখেন, তারা আপনার ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, খুব ভালো কথা। আবার তারা সংস্কারের কথা বলছে, সেটাও ভালো কথা। আমরা তাদেরকে তো অবশ্যই মনে করি যে বাংলাদেশে যে কেউ রাজনীতি করতে পারে। তাদের ভিতরে কোনো গণতান্ত্রিক আপনি সিস্টেম দেখেন, যিনি আপনার পীর আছেন তিনি কিন্তু পীর রয়েই গেছেন, বাবার পরে ছেলে, তাই না? এটা তো আপনার ইসলামিক দলগুলোর কথা বললাম। বামপন্থী সংগঠনগুলোকে দেখেন, একই অবস্থা, সেখানে নেতৃত্বের পরিবর্তন, অনেক জটিলতা, অনেক ধরনের হয়, একই অবস্থা। মধ্যপন্থী ছোট দলগুলো একই অবস্থা, বড় দলগুলো তো একই অবস্থা হবেই। ওই যে বিষয়টা হলো যে বাংলাদেশে আসলে সবাই ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতা ধরে রাখতে চায়।
এই সমস্যা, এই সংকট আসলে কবে দূর হবে আমি জানি না। বাট রুবেল ভাই যেটি বললেন যে এই যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, ছোট ছোট কিছু পরিবর্তন আমরা দেখছি, কিন্তু শুধুমাত্র এই কাগজে পরিবর্তন দিয়ে আসলে সব পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি না। আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন, আমাদের মানসিকতা সংস্কার দরকার ছিল। আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে এবং এই পরিষদে যারা অন্যান্য উপদেষ্টা আছে, তারা যেহেতু দীর্ঘ সময় অনেক ভালো ভালো কথা বলেছে, তাদের উপর আমার আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল যে তারা আসলে মেন্টাল কাউন্সিলিংটা বেশি করবে, মানুষের সংস্কারের জন্য তারা বেশি কাজ করবে। পুঁথিগত সংস্কার দিয়ে সব পরিবর্তন হবে না। যেটা 3 দলের রূপরেখা বলেন সেটা হয়নি। আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের পরে কোনো পরিবর্তন পাইনি, 71-এর পরিবর্তন পাইনি। আমরা আসলে অতীতে যতগুলো আন্দোলন করেছি, আমার কাছে এখন সেই প্রশ্ন আসলে নিজের কাছে তৈরি হয় যে সব কিছুকে আসলে জনগণের সাথে প্রতারণা করা। এই যে এত মানুষ রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো, মানে প্রত্যেকবার 10-15 বছর পর পর অভ্যুত্থান হবে, আর অভ্যুত্থানের পরে একটা দল গোষ্ঠী বা একটা সরকার এসে শুধুমাত্র ক্ষমতার স্বাদ নেবে, আর দেশের কোনো পরিবর্তন হবে না। এটা হইতে পারে না। আমি মনে করি যে এইবার আমাদের এই পরিবর্তনের জন্য বিএনপিকেও পজিটিভ হইতে হবে, জামাতকেও হইতে হবে, গণ অধিকার পরিষদ, এনসিপি বলেন, গণসংহতি আন্দোলন বলেন, দেশের প্রয়োজনে, দেশের কল্যাণে আমাদের পরিবর্তন হতে হবে। অন্যথায় বারবার গণ অভ্যুত্থান ঘটবে, বারবার আবু সাইদ মুগ্ধতে জীবন দিতে হবে, এবং দলগুলোর নেতাকর্মীরাও তো শহীদ হয়। বিএনপির হয় নাই, জামাতের হয়নি, সবারই তো ক্ষতি হয়েছে। সুতরাং আমি মনে করি ক্ষতিটা আর না হোক, এখানেই শেষ এবং নতুন করে আমরা শুরু করি। রাশেদ খান এবং আবুল হাসান রুবেল, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।